সাইটোপ্লাজমের ভিতরে যে অঙ্গাণুগুলি আছে তার মধ্যে সবচেয়ে বড় অঙ্গাণুটার নামই হচ্ছে প্লাস্টিড, এবং প্লাস্টিড এটা উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য, অর্থাৎ উদ্ভিদ কোষের ভিতরে প্লাস্টিড অবস্থিত হয় এবং উদ্ভিদ কোষের ভিতরে প্লাস্টিড থাকে, প্রাণী কোষে কোনো প্লাস্টিড থাকে না। তো প্লাস্টিডকে আমরা প্রধানত তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট এবং আরেকটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখন প্লাস্টিডের ভিতরে কি বর্ণকণিকা উপস্থিত আছে সেটার উপর ভিত্তি করে প্লাস্টিডকে এই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। লিউকোপ্লাস্ট, লিউকো শব্দটার অর্থ হচ্ছে বর্ণহীন, তাহলে যেই প্লাস্টিডের কোনো রং নেই অর্থাৎ যেই প্লাস্টিডটা বর্ণহীন সেই প্লাস্টিডটার নামই হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্রোমো, ক্রোম মানে হচ্ছে রং, তাহলে ক্রোমোপ্লাস্ট, যেই প্লাস্টিডের ভিতরে বর্ণকণিকা উপস্থিত আছে সেটার নাম হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তো ক্রোমোপ্লাস্ট বলতে সব বর্ণকেই এখানে আসলে বোঝানো হয় এক্সেপ্ট গ্রিন, যেহেতু সবুজ রংটা উদ্ভিদের খাদ্য তৈরি করার জন্য অত্যন্ত দরকারি এবং সবুজ রঙের যে ক্লোরোপ্লাস্ট যে জিনিসটা তার ভিতরে ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা উপস্থিত থাকে এবং এই বর্ণকণিকার কারণে সে খাদ্য তৈরি করতে পারে এবং উদ্ভিদ এবং প্রাণী সবাই উদ্ভিদের এই খাদ্য তৈরি করার ফলে সবাই আসলে পৃথিবীতে টিকে আছে। এই কারণে সবুজ রঙকে এক্সট্রা আমরা সম্মান দেখিয়ে তাকে একটা আলাদা ভাগে ভাগ করেছি ক্লোরোপ্লাস্ট। এছাড়া সবুজ বাদে অন্যান্য যে রং লাল, হলুদ অথবা কমলা যে রংগুলি আছে সেই রংগুলিকে আমরা ক্রোমোপ্লাস্টের ভিতরে ফেলেছি এবং লিউকোপ্লাস্ট এর কোনো বর্ণ নেই। এখন লিউকোপ্লাস্ট এটা তাহলে কোথায় থাকার সম্ভাবনা বেশি? লিউকোপ্লাস্ট এটা হচ্ছে সূর্যের আলো, তো একটা উদ্ভিদের যে অংশে সূর্যের আলো কখনো পৌঁছায় না সেই অংশটাতেই লিউকোপ্লাস্ট উপস্থিত থাকে, অর্থাৎ উদ্ভিদের মূলে লিউকোপ্লাস্টের উপস্থিতিটা বেশি পরিমাণে দেখা যায় এবং কোনো কারণে যদি লিউকোপ্লাস্ট সূর্যের আলোর সংস্পর্শে আসে তাহলে সে রূপান্তরিত হতে পারে এবং সে রূপান্তরিত হয়ে ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্ট যে কোনোটাই হতে পারে, তবে সাধারণত সে ক্লোরোপ্লাস্ট হয়। লিউকোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে খাদ্যকে সঞ্চয় করে রাখা। এছাড়া ক্রোমোপ্লাস্টের ভিতরে রং হলুদ, কমলা, নীল যে কোনো ধরনের রঙই হতে পারে। তো ক্রোমোপ্লাস্টের কাজ কি হতে পারে? একটা উদ্ভিদের ভিতরে যে বর্ণ, এই বর্ণের কারণে উদ্ভিদের যে ফুলের যে বর্ণগুলি, এই বর্ণের কারণে আসলে বিভিন্ন কীটপতঙ্গ আকৃষ্ট হয় এবং এই ক্রোমোপ্লাস্ট সেটা হচ্ছে পরাগায়নে সাহায্য করে। এছাড়া ক্লোরোপ্লাস্ট, এরপরে আমাদেরকে একটু আমরা ডিটেইলে যেটা পড়বো সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের গঠন এবং কাজ এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এটা আমাদের জানতে হবে। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের যে সবুজ অংশগুলি সেই সবুজ অংশের কোষগুলিতে ক্লোরোপ্লাস্ট থাকে এবং ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদ কোষের সবচেয়ে বড় অঙ্গাণু, নিউক্লিয়াসের পরেই সে হচ্ছে সবচেয়ে বড় অঙ্গাণু এবং ক্লোরোপ্লাস্ট এটা প্রতি উদ্ভিদের কোষে 10টা থেকে 40টা পর্যন্ত থাকতে পারে। এখন ক্লোরোপ্লাস্টের গঠন আমরা যদি দেখতে চাই, সবার প্রথমেই যেটা ক্লোরোপ্লাস্টের বাইরের দিকে একটা আবরণ থাকে, যে আবরণটা হচ্ছে 2টা ঝিল্লি বিশিষ্ট। যেটা বাইরের দিকে আছে সেটার নাম হচ্ছে বাইরের ঝিল্লি, আর যেটা ভিতরের দিকে আছে সেটার নাম হচ্ছে ভিতরের দিকের ঝিল্লি এবং রাসায়নিকভাবে এই ঝিল্লিটা লিপোপ্রোটিন নামের যৌগ দিয়ে তৈরি হয়। এখন এখানে আমি একটা জিনিস বলে রাখি, আমরা শুধু এই ক্লোরোপ্লাস্টের ঝিল্লি না, আমরা আসলে এই বায়োলজিতে যতগুলি ঝিল্লির কথা পড়বো তার অধিকাংশই লিপোপ্রোটিন নামের যৌগ দিয়ে তৈরি হবে। সেটা ক্লোরোপ্লাস্টের ঝিল্লিও লিপোপ্রোটিন দিয়ে তৈরি, মাইটোকন্ড্রিয়ার ঝিল্লিও লিপোপ্রোটিন দিয়ে তৈরি এবং নিউক্লিয়াসের ঝিল্লি সেটাও লিপোপ্রোটিন দিয়ে তৈরি। আমরা যতগুলি অঙ্গাণু পাবো কোষের ভিতরে সবগুলির ঝিল্লি লিপোপ্রোটিন দিয়ে তৈরি হয়। তো যাই হোক, আমাদের যে ক্লোরোপ্লাস্টের ঝিল্লি এটা 2টা লেয়ার বিশিষ্ট এবং বাইরেরটার নাম হচ্ছে বাইরের ঝিল্লি এবং ভিতরেরটার ভিতরের ঝিল্লি এবং তারা রাসায়নিকভাবে লিপোপ্রোটিন দিয়ে তৈরি এবং ঝিল্লি দিয়ে ভিতরে যে জায়গাটা আবদ্ধ থাকে তার ভিতরে যে রাসায়নিক পদার্থটা থাকে অর্থাৎ যে ম্যাট্রিক্সটা থাকে সেই ম্যাট্রিক্সটাকে স্ট্রোমা বলা হয়। স্ট্রোমার ভিতরে কিছু পরিমাণে ডিএনএ থাকে, রাইবোজোম থাকে, এবং কিছু এনজাইমও সেখানে বিদ্যমান থাকে এবং স্ট্রোমার ভিতরে কিছু চাকতির মতো কিছু অংশ দেখা যায় যেগুলিকে বলা হয় থাইলাকয়েড এবং এই চাকতিগুলি স্তূপ স্তূপ আকারে বিদ্যমান থাকে। এখানে একটা স্তূপ, এখানে আরেকটা স্তূপ, এরকম তারা স্তূপ স্তূপ আকারে বিদ্যমান থাকে। এরকম একটা স্তূপকে বলা হয় গ্রানাম এবং যেহেতু এখানে অনেকগুলি গ্রানাম বিদ্যমান আছে সেহেতু এই গ্রানামের প্লুরাল নাম্বার হচ্ছে গ্রানা, তো সবাইকে একসাথে বলা হয় গ্রানা। তাহলে স্ট্রোমার ভিতরে আমরা দেখলাম যে কিছু চাকতির মতো স্ট্রাকচার দেখা যায় যেটাকে বলা হয় থাইলাকয়েড এবং থাইলাকয়েডগুলি স্তূপ আকারে বিদ্যমান থাকে যেটাকে আমরা বলতেছি গ্রানাম এবং গ্রানামগুলিকে বহুবচনে একসাথে বলা হচ্ছে গ্রানা। এখন এক একটা গ্রানার সাথে আরেকটা গ্রানার কানেকশন থাকতে পারে, এই কানেকশনটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলা।
তো দেখা যায় যে সবার সাথেই সবার আসলে কানেকশন থাকে, এই জিনিসটাকে বলা হয় স্ট্রোমা লেভেল। ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারের ভিতরে আমরা ঝিল্লির পরে আমরা পাইলাম যে এখানে স্ট্রোমা থাকে, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা থাকে তার নাম স্ট্রোমা। স্ট্রোমার পরে এখানে যে ডিস্কের মতো যে স্ট্রাকচারগুলি দেখা যায়, এখানে যে একটা ডিস্কের মতো যে জিনিস দেখা যাচ্ছে এই একটার নাম হচ্ছে থাইলাকয়েড, আর তারা যে স্তূপ আকারে বিদ্যমান আছে এই স্তূপটার নাম হচ্ছে গ্রানাম, এবং গ্রানামগুলি একজন আরেকজনের সাথে স্ট্রোমা ল্যামেলাম দিয়ে কানেক্টেড থাকে। থাইলাকয়েডের যে মেমব্রেনটা আছে, থাইলাকয়েড মেমব্রেন, এটার ভিতরে বহু গোলাকার বস্তু লেগে থাকতে দেখা যায়। আমরা যদি এটার ইলেকট্রন মাইক্রোস্কোপিক ভিউটা দেখি তাহলে দেখতে পাবো আমরা একটা বড় করে একটা থাইলাকয়েড আঁকি, বড় করে আমরা একটা থাইলাকয়েড আঁকলাম, দুইটা থাইলাকয়েড আঁকলাম। তো বড় করে আমরা যদি কোনো থাইলাকয়েড আঁকি তাহলে যেটা দেখতে পারবো থাইলাকয়েডের ঝিল্লির গায়ে কিছু বৃত্তাকার বস্তু লেগে থাকতে দেখা যায়। এই বৃত্তাকার বস্তুগুলিকে বলা হয় এটিপি সিনথেসিস, এবং এইখানে এটিপি তৈরি হয়, এবং এটাকে অনেক সময় ফটোসিনথেটিক ইউনিট নামেও ডাকা হয়, এবং ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণের যে বিষয়টা আছে এটা এই স্থানে সম্পন্ন হয়। ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠনের ভিতরে এখানে প্রোটিন এবং লিপিড জাতীয় পদার্থই বেশি থাকে। এছাড়াও এখানে ডিএনএ, আরএনএ, কিছু এনজাইম, কোএনজাইম এবং রাইবোসোমও বিদ্যমান থাকে। এছাড়া এখানে ক্লোরোফিল নামের যে রঞ্জক পদার্থটা আছে সেই রঞ্জক পদার্থ এখানে বিদ্যমান থাকে। এছাড়াও আরো কিছু রঞ্জক পদার্থ যেমন ক্যারোটিনয়েডস, জ্যান্থোফিল এখানে অল্প পরিমাণে উপস্থিত থাকতে পারে। এখানে যে ক্লোরোফিলটা থাকে সেই ক্লোরোফিলটা এখানে দুই ধরনের ক্লোরোফিল থাকে, একটা হচ্ছে ক্লোরোফিল এ এবং আরেকটা হচ্ছে ক্লোরোফিল বি। এখানে যে ক্লোরোফিল থাকে তার মধ্যে 75% হচ্ছে ক্লোরোফিল এ এবং বাকি 25% হচ্ছে ক্লোরোফিল বি। এখন আমাদের ক্লোরোপ্লাস্টের কাজটা কি? ক্লোরোপ্লাস্টের সবচেয়ে প্রধান যে কাজটা সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটার ভিতরে ক্লোরোফিল থাকে এবং সেখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়, যার ফলে আমরা খাদ্য পাচ্ছি। তাহলে ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে খাদ্য তৈরি করতে সাহায্য করা। এছাড়াও সে ফটোফসফোরাইলেশন ভূমিকা পালন করে, এছাড়া ফটো রেসপিরেশনেও সে ভূমিকা পালন করে। এরপর আমরা কোষের আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণুর কথা বলবো যার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া একটা কোষের জন্য অপরিহার্য একটা অঙ্গাণু, এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরেই শক্তি উৎপন্ন হয়, এবং যে কোনো কোষকেই আসলে টিকে থাকার জন্য বা শক্তি উৎপন্ন করার জন্য মাইটোকন্ড্রিয়া অপরিহার্য। তো মাইটোকন্ড্রিয়ার যে গঠন, মাইটোকন্ড্রিয়াটা দেখতে দণ্ডাকার হতে পারে, বৃত্তাকারও হতে পারে। তো মাইটোকন্ড্রিয়ার এটারও গঠনের প্রথমেই এর ভিতরে দুইটা ঝিল্লি থাকে, যেটা বাইরের দিকে থাকে সেটার নাম হচ্ছে বাইরের ঝিল্লি, আর যেটা ভিতরের দিকে থাকবে সেটার নাম হচ্ছে ভিতরের ঝিল্লি। এবং এটাও রাসায়নিকভাবে কি পদার্থ দিয়ে তৈরি হবে? এটা রাসায়নিকভাবে ওই লিপোপ্রোটিন দিয়ে তৈরি হবে। যে কোনো অঙ্গাণুর ঝিল্লি আসলে লিপোপ্রোটিন দিয়ে রাসায়নিকভাবে তৈরি হয়। তো এই ঝিল্লির ভিতরের দিকে যে ঝিল্লিটা থাকবে সেটা বিভিন্ন জায়গায় এরকম ভাঁজ খাওয়া থাকবে। বাইরের দিকের ঝিল্লিটা কিন্তু একেবারে স্মুথ ভাবে থাকবে, কিন্তু ভিতরের দিকের যে ঝিল্লিটা আছে সে বিভিন্ন জায়গায় ভাঁজ খাওয়া ভাবে থাকবে। এবং এই ভাঁজ খাওয়াটা কিন্তু এলোমেলো ভাবে ভাঁজ খাওয়া হবে না, এই ভাঁজ খাওয়াটাও একটা নির্দিষ্ট প্যাটার্ন মেইনটেইন করে চলবে। এখানে প্রত্যেকটা ভাঁজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা যেহেতু এই পাশে ভাঁজ খেয়েছে, এই পাশের ভাঁজটা কিন্তু এটার ভিতরের দিকে চলে আসতে চেয়েছে। এভাবে প্রত্যেকটা ভাঁজই আসলে একটা আরেকটার ভিতরে প্রবিষ্ট অবস্থায় থাকে। তো এই যে ভিতরের দিকের ঝিল্লিটা ভাঁজ খেলো, এই ভাঁজ খাওয়া অংশগুলিকে বলা হয় ক্রিস্টি। ভাঁজ খাওয়া অংশগুলিকে বলা হয় ক্রিস্টি। এবং এই যে ভিতরের ঝিল্লি এবং বাইরের ঝিল্লি, এদের ভিতরে 8 থেকে 10 ন্যানোমিটার এরকম একটা গ্যাপ থাকে। এবং এই দুইটা ঝিল্লির ভিতরে এই যে জায়গাটা, এইখানে যে জায়গাটা, এই জায়গায়ও কিছু অর্ধতরল পদার্থ বিদ্যমান থাকে, যার ভিতরে অনেক পরিমাণে এনজাইম, কোএনজাইম বিদ্যমান থাকে, এবং এই জায়গাটাকে বলা হয় ম্যাট্রিক্স। তো আমরা মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারে পেলাম যে তার একটা বাইলেয়ার লিপোপ্রোটিন মেমব্রেন আছে, যে লিপোপ্রোটিন মেমব্রেনের বাইরের মেমব্রেনটা স্মুথ ভাবে থাকে, কিন্তু ভিতরের মেমব্রেনটা বিভিন্ন জায়গায় ভাঁজ খাওয়া থাকে। এই ভাঁজ খাওয়া অংশগুলিকে বলা হয় ক্রিস্টি। এবং এখানে দুইটা ঝিল্লির মাঝখানে যে খালি জায়গাটা, এই জায়গাটার ভিতরে যে অর্ধতরল রাসায়নিক পদার্থ থাকে তাকে বলা হয় ম্যাট্রিক্স। এখন আমাদের এই যে ক্রিস্টি, এই ক্রিস্টির গায়ে বহু বৃত্তাকার বস্তু লেগে থাকতে দেখা যায়। হ্যাঁ, এই বৃত্তাকার বস্তুগুলিকে বলা হয় এটিপি সিনথেসিস। আগে আমরা যখন 9-10 এ পড়তাম তখন আমাদের 9-10 এর বইটার নাম দেওয়া ছিল অক্সিজোন। হ্যাঁ, কিন্তু আমাদের এই জিনিসটার নতুন নাম হচ্ছে এটিপি সিনথেসিস, এবং এটাকে এখন আর অক্সিজোন নামে ডাকা হয় না। তো এই এটিপি সিনথেসিস এবং এই ক্রিস্টি, এইখানেই আমাদের শ্বসন প্রক্রিয়া, আমরা জানি আমাদের বডিতে যে শক্তি তৈরি হয় এই শক্তিটা শ্বসন প্রক্রিয়াতে তৈরি হয়। তো শ্বসন প্রক্রিয়ার ধাপগুলি আমাদের মনে থাকলে আমরা নিশ্চয়ই দেখব যে শ্বসন প্রক্রিয়ায় যে শেষের ধাপগুলি ইলেকট্রন ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই ধাপগুলি সম্পূর্ণ হয় মাইটোকন্ড্রিয়াতে।
এবং মাইটোকন্ড্রিয়াতে এই ধাপগুলি সম্পূর্ণ হয় এবং এই ধাপগুলি ছাড়া আসলে শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে না। এই কারণে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যেহেতু শ্বসন প্রক্রিয়া অর্থাৎ শক্তি তৈরি করার প্রক্রিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলি এখানে হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং ক্রেবস চক্র, এই কারণে মাইটোকন্ড্রিয়াকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা আরও একটা ইনফরমেশন যেটা জেনে রাখতে পারি, সেটা হচ্ছে আমাদের দেহে যত মাইটোকন্ড্রিয়া আছে বা আমাদের কোষের ভিতরে যত মাইটোকন্ড্রিয়া আছে, আমরা তার অধিকাংশই মানে অলমোস্ট পুরোটাই আমরা মাইটোকন্ড্রিয়াগুলি পেয়ে থাকি আমাদের মায়ের কাছ থেকে। তো আমাদের বাবার যে জিন সেখান থেকে আসলে মাইটোকন্ড্রিয়া আসে না, মানে একেবারেই খুব নগণ্য পরিমাণে আসে, তো পুরোটাই আসে বলা যায় যে মায়ের কাছ থেকে। তো মাইটোকন্ড্রিয়ার কাজ শেষ। আমরা এখন যে অঙ্গাণুটি নিয়ে কথা বলতে চাচ্ছি তার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে আমরা সংক্ষেপে ইআর বলে ডাকতে পারি। আমাদের কোষের ভিতরে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায় এরা হচ্ছে প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। মসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো দেখতে অনেকটা লম্বা নলাকার এবং এরা আসলে দেখতে বিভিন্ন টাইপের হতে পারে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো দেখতে কীরকম সেটার উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো হতে পারে তিন ধরনের। একটা হতে পারে সিস্টার্নি, ভেসিকল আর হচ্ছে টিবিউল। সিস্টার্নিগুলি হচ্ছে লম্বা অনেকটা চ্যাপ্টা টাইপের, ভেসিকলগুলি হচ্ছে ফোস্কার মতো বা অনেকটা স্যাক বা থলির মতো, আর টিবিউলসগুলি হচ্ছে একেবারে লম্বা নালীর মতো। তো আমাদের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ এবং অমসৃণ, এদের মধ্যে পার্থক্য হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লাগানো থাকে, কিন্তু মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লাগানো থাকে না। ব্যাপারটা অনেকটা এরকম, এটা যদি আমাদের মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয় তাহলে এটার গায়ে যদি এরকম দানা 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 রাইবোজোম যদি লাগানো থাকে তাহলে সেটা গঠন করবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে যে এখানে প্রোটিন সংশ্লেষিত হয় না, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে লিপিড এবং হরমোন এগুলো সংশ্লেষিত হয়। আর আমাদের যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের কোষের কাঠামো হিসাবে কাজ করে, কোষকে সাপোর্ট দেয়। এছাড়া অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোম লাগানো রয়েছে, আমরা জানি যে রাইবোজোম প্রোটিন তৈরি করে এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এও আসলে প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। এরপরে আমাদের যে অঙ্গাণুটার কথা আমরা জানবো, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু, এর নাম হচ্ছে রাইবোজোম। রাইবোজোম যে অঙ্গাণুটা রয়েছে, এই রাইবোজোম অঙ্গাণুটার একদম সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সে হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে। সংশ্লেষ করা মানে হচ্ছে তৈরি করা। এখন প্রোটিন সংশ্লেষ করে এই জন্যই সে যখন প্রাককেন্দ্রিক কোষে থাকে এবং সুকেন্দ্রিক কোষে যখন থাকে, প্রাককেন্দ্রিক কোষের ভিতরেও সে প্রোটিন তৈরি করতে পারে এবং সুকেন্দ্রিক কোষের ভিতরেও সে প্রোটিন তৈরি করতে পারে। রাইবোজোমের বিভিন্ন প্রকার আছে, যেমন আমরা দেখেছিলাম প্রাককেন্দ্রিক কোষে যে রাইবোজোমটা ছিল সেই রাইবোজোমটাকে আমরা বলেছি 70S এবং সুকেন্দ্রিক কোষের রাইবোজোমটাকে আমরা বলেছি 80S। এখন এই এস দিয়ে আসলে কি বোঝায়? এস দিয়ে বোঝায় ভেটবার্গ ইউনিট, এবং এটা আমরা একটু পরে ব্যাখ্যা করব ভেটবার্গ জিনিসটা কি। এস দিয়ে মিন করে হচ্ছে ভেটবার্গ ইউনিট। তো 70S যে রাইবোজোম, সেই রাইবোজোম এটা হচ্ছে 30S প্লাস 50S, এবং 80S যে রাইবোজোম সে হচ্ছে 40S প্লাস 60S। 30 এবং 50 যোগ করলে কত হয়? 80, কিন্তু আমরা এখানে লিখলাম 70। আবার 40 আর 60 যোগ করলে হয় 100, কিন্তু আমরা এখানে লিখলাম 80। তাহলে কি আমরা কি যোগে ভুল করলাম? আমরা কিন্তু আসলে যোগে ভুল করি নাই, জিনিসটা কিন্তু আসলে ঠিকই আছে। জিনিসটা হচ্ছে কি, আমাদের যে রাইবোজোম, এই রাইবোজোমকে সেন্ট্রিফিউজ একটা মেশিন আছে, হ্যাঁ, সেই মেশিনে একটা নির্দিষ্ট স্পিডে, সেই মেশিনটার ভিতরে যে টেস্ট টিউবের ভিতরে যদি কোনো জিনিস দিয়ে আমরা সেই মেশিনটার ভিতরে দিই তাহলে সেটা একটা নির্দিষ্ট স্পিডে ঘুরতে পারে, মিনিটে 3000 বার, মিনিটে 6000 বার, এরকম অনেক হাই স্পিডে সেটা ঘুরতে পারে। তো এভাবে যদি ঘুরতে থাকলে এটার নিচে তলানি আকারে কিছু বস্তু জমা হতে পারে। তো এস বা ভেটবার্গ এই ইউনিটটা আসলে কি রেটে তলানি পড়তেছে সেই জিনিসটাকে ইন্ডিকেট করে। যেমন 70S যে রাইবোজোম, সেই রাইবোজোমের হয়তো দুইটা খণ্ড, তো একটা খণ্ডকে আলাদা করে সেন্ট্রিফিউজ করলে সে 30S স্পিডে তলানি আকারে পড়ে, আরেকটা খণ্ডকে করলে সে 50S স্পিডে তলানি আকারে পড়ে। কিন্তু তারা যখন একসাথে যুক্ত থাকে তখন তারা 70S রেটে তলানি আকারে পড়ে। এবং 80S এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে এর দুইটা ইউনিট আছে বা দুইটা সাব ইউনিট আছে, সেই সাব ইউনিটের একটা ইউনিট হয়তো 40S এর তলানি আকারে পড়ে, আরেকটা ইউনিট 60S এর তলানি আকারে পড়ে, কিন্তু তারা যখন একসাথে থাকে তখন তারা
ATS এই রেটে তলানি আকারে পড়ে। কাজে আমরা কিন্তু এখানে অঙ্কে ভুল করি নাই, এটা কিন্তু আসলে ঠিকই আছে। তো রাইবোজোমের মধ্যে এই 7DS এটা প্রাককেন্দ্রিক কোষে থাকে, ATS সুকেন্দ্রিক কোষে থাকে এবং রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা এবং রাইবোজোম ছাড়া আসলে কোনো কোষই টিকে থাকতে পারে না।